এত বড় মির্জাফর আমি আমার লাইফে দেখিনি, ইতিহাসে পড়েছি মির্জাফর, আর এই সচক্ষে দেখলাম এই মির্জাফর কাসেম সিদ্দিকী। সে নোংরা মানসিকতা। বাংলায় যে মির্জাফরের জন্য সিরাজউদ্দৌলার যে পতন হয়েছিল, আজকে দিদিমণির যদুবা টিম টিম করে লাইট জ্বলছিল, এই কাসেম সিদ্দিকী নেওয়ার পরে দিদিমণির লাইট ফুল ফিউজ হয়ে যাবে, আমি বলে দিলাম সামনে। কখন কি বলে তাহলে ঠিক নেই, নিজের থুতু নিজেই গিলতে হচ্ছে। আজকে লজ্জা করে না? এখনো মিডিয়ার সামনে কথা বলছেন মুকুচিয়ে, বিগত দিনে কি বলেছেন সেগুলো মনে পড়ে না? 28 বছর জলসা করে ঠাটবাট কিছু করতে পারিনি, তোহা সিদ্দিকীর মতো কিছু অট্টালিকা করতে পারিনি, তাই চিন্তা ভাবনা করেছে জলসা জুলুস আর করব না, একটু রাজনীতির দিকে যাই। বাংলার মানুষ থুতু ছুটছে ওর দিকে। হ্যাঁ, আমার তো মনে হয় যদি বিন্দু পরিমাণ লজ্জা থাকে ও বাড়ির থেকে বার হবে না, বার হওয়া উচিতই না। তো সিদ্দিকী এখন বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, এখন একটু জোয়ান মতো দরকার। তা কাকে দরকার? না ওই কাসেম সিদ্দিকীকে দরকার, যে কাসেম সিদ্দিকী মমতাকে ডাইরেক্ট চোর বলেছে। মমতা শুনতে ভালো লেগেছে। দেখেন না, এই আপনার কুণাল ঘোষ কি বলেছিল বলেন তো? যখন ধরা পড়েছিল পুলিশরা গাড়ি বাজাতো যাতে ওর আওয়াজটা মিডিয়ার না শুনতে পায়, কারণ এই সারদা নারদার টাকা সব থেকে ফ্যাসিলিটি বেশি পেয়ে থাকতো বলেছিল কে? মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিল কুণাল ঘোষ। সেই কুণাল ঘোষ কিন্তু বড় জায়গা পেয়ে গেল। তৃণমূলকে যে বা যারা যত বেশি গাল দেবে তারা তত বেশি পথ পাবে, সেই জায়গাটা কাসেম সিদ্দিকী পেয়ে গেছে। কাসেম সিদ্দিকীকে না নিলে তো মুখ বন্ধ করা যাচ্ছে না। কাসেম সিদ্দিকীর কি পার্টস আছে আপনি বলুন তো? ওই কয়েকটা প্রোগ্রাম করেছে আর দিদিকে গাল দিয়েছে। নওশাদ সিদ্দিকী ছিল বলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কাসেম সিদ্দিকীকে ডেকেছে, নাহলে মুছতেও নিত না। নাহলে ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নিচে যে মোছামুছি করে না যে কাপড় দিয়ে, ওই মুছতেও নিত না কাসেম সিদ্দিকীকে। তো আমাদের নওশাদ সিদ্দিকী যেভাবে বাংলার মানুষের স্বার্থে, সমস্ত জাতির স্বার্থে, যুব সমাজের স্বার্থে, নারী সমাজের স্বার্থে যেভাবে প্রোগ্রাম করছে, যেখানেই যাচ্ছে পিঁপড়ের শাড়ির মতো মানুষ তার মিটিংয়ে হাজির হচ্ছে। আজকে বাংলায় নওশাদ 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 ছাড়া কোনো কথা নেই। সেই নওশাদের ভাই কাসেম সিদ্দিকী, তাকে চুজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ বাংলায় 294টা এমএলএ আছে, একটা এমএলএ মাথা খারাপ করে দিচ্ছে নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে। ওই নওশাদকে জব্দ করতে গেলে কাসেমকে দরকার, আর কাসেমকে আতু আতু বলল, কাসেম জেনে বুঝে চলে গেল। নওশাদ কোথায় নেতাজি আর কোথায় পেঁয়াজি, কোথায় নওশাদ সিদ্দিকী আর কোথায় কাসেম সিদ্দিকী? আরে মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমাকে বলছি, নওশাদকে যদি হারাতে চাও এই কাসেমের মতো চুনোপুটি লোক দিয়ে কাজ হবে না। পারলে তুমি নিজে দাঁড়িয়ে যাও। নওশাদ সিদ্দিকী চ্যালেঞ্জ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি বুকে ক্ষমতা থাকে, বুকের পাটা থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি বুকের পাটা থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই ভাঙড়ে সেট আপ করে দিক নওশাদ সিদ্দিকীর সঙ্গে। দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। যদি নওশাদ সিদ্দিকী হেরে যায়, আমি কথা দিচ্ছি আমি রাজনীতি ছেড়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় নওশাদ সিদ্দিকী যে অ্যাকসেপ্ট করুন, চ্যালেঞ্জ করেছে অ্যাকসেপ্ট করুন, তাহলে বোঝা যাবে। ওসব শওকত মোল্লা, কাসেম সিদ্দিকী, ওসব চুনোপুটি, কোথায় নওশাদ সিদ্দিকী আর কোথায় কাসেম সিদ্দিকী আর কোথায় মানে ক্রিমিনাল একটা মানে শওকত মোল্লা যে বোম বাঁধে, ওসব দিয়ে কাজ হয়? ছিঁড়ে সে কোনো জিনিস দিয়ে ভেজে না। যদি ভেজাতে হয়, নওশাদ সিদ্দিকী যদি হারাতে হয়, যদি মনে করো ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালো, হেরে কালীঘাটে পৌঁছে দেবে ওখানকার মানুষ, ভাঙড়ের মানুষ। আমি চ্যালেঞ্জ করছি আপনাদের মাধ্যমে, যদি ক্ষমতা থাকে এবার মমতা বন্দ্যোপাধ্যায় ওখানেই দাঁড়ালো, নওশাদের কাছেই দাঁড়ালো। নওশাদকে হারিয়ে দিতে পারলে তো তাহলে তো আইএসএফের আর কেউ থাকলো না। করবে চ্যালেঞ্জ, আপনাদের মাধ্যমে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় সাহস থাকলে চ্যালেঞ্জ করবে নওশাদ সিদ্দিকীর সঙ্গে। কাসেম ফাসেম চলবে, ওখানে যাবে মানে কাসেম এমনি হেরে চলে আসবে যদি দেয়। এখন কাসেমকে প্র্যাকটিস করার জন্যই দিয়েছে, একবার ডাইরেক্ট ওই জায়গায় চলে গেছে মানে বুঝতে পারছেন?
দিদিকে গাল দিয়ে চলে গেল। শওকত মোল্লা এত কিছু করলো, বোম বাঁধা থেকে শুরু করে এত জোরপূর্বক ভোট লুট থেকে শুরু করে সব করলো, ওই জায়গায় যেতে পারলো না। আর কাসেম সিদ্দিকী কোনোদিন দলে আসলো না, কিছু না, ডাইরেক্ট একেবারে মানে ওই পদে চলে গেল। ওই পদে বহু মানুষ আছে আমরা শুনছি, মানে ওরা নিজেরাই জানে না যে ওই পদে কতজন মানুষ আছে। কাসেম আবার ঢুকেছে, তা স্বাভাবিক শওকত মোল্লার একটু টিভিস টিভিস করছে, এই বুঝি আমার এবারে পাত্তাড়ি গোছাতে হয়। আর পাত্তাড়ি ওকে গোছাতেই হবে, দিদি সে ব্যবস্থাই করেছে, ওখানেই সেটেল আপ করবে। শওকতকে মুছে দেওয়ার চিন্তা ভাবনা করছে, ডাইরেক্ট তো আর বলতে পারে না। আমার শওকত চিন্তা ভাবনা করুক কোথায় যাবে, কি করবে। আগামী দিন তিহার জেলেই ওর স্থান আছে, অত ফটফট করে লাভ নেই। তোমার মতো শওকত দিদির পাশে ছিল, পাশে দিদির বাম হাত ডান হাত, তুমি তো অনেক দূরে। তারা আজ কোথায়? আজকে সেই পীরজাদা ছিল একটা, মনে পড়ে নামটা? তিনি কোথায়? উবে গেছে। আর তুমি তো শওকত, কালকা যোগী, বাকিটা বললাম না, আপনারা দেখে নেবেন 2026-এ। খবর খুব খারাপ তৃণমূলের, কাসেম সিদ্দিকীকে নিয়ে ওই জায়গায় বসাতে হয়েছে। এছাড়া দুঃখের বিষয় আর কি আছে? তৃণমূলে আর কেউ নেই, তৃণমূলে আর কারুর ক্ষমতা নেই। এখন মমতার ভরসা কাসেম সিদ্দিকী। ছি, লজ্জা লাগে, কাসেম সিদ্দিকীকে লজ্জা লাগে। বাংলার মানুষ থুতু ছুটছে ওর দিকে। হ্যাঁ, আমার তো মনে হয় যদি বিন্দুমাত্র পরিমাণ লজ্জা থাকে ও বাড়ির থেকে বার হবে না, বার হওয়া উচিতই না। আমার মনে হয় ওই পদত্যাগ করে আবার চলে আসা উচিত, কারণ যে মানুষের সাথে কাজ করে সেই মানুষই তো ওনাকে মেনে নিচ্ছে না, তাহলে উনি কার জন্য কাজ করবে? এখন দিদির কাছে গিয়ে এখন কিছু দিদি দেবে, তাওয়া সিদ্দিকীর মতন কিছু অট্টালিকা হাঁকানোর জন্যই গেছে, এটা ছাড়া কিছুই না, লোভেই গেছে। এখন এই সমস্ত কথাগুলো বলেছিল বলেই তো, দিদিকে গাল দিয়েছিল বলেই, এবং তৃণমূলের সব নেতারাই চোর বলেছিল, এবং একাধিকবার চোর 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 বলতে বলতে হাঁপিয়ে গেছিল। সেই তাকেই দিদিমণি তুলে এনে কোর কমিটিতে একেবারে মাথায় বসিয়ে দিয়েছে। যে কিনা বলেছিল এই তৃণমূল যারা করে, এই তৃণমূলদের জানাজা পড়া যাবে না, এদের টানতে টানতে নবান্নে এগিয়ে দিয়ে আসতে হবে, জানাজা পড়া যাবে না। আজকে এই কথাগুলোই তো মানুষ তুলে ধরছে। কাসেম সিদ্দিকী কি দেখছে না ব্যাপারটা, যে তৃণমূলদের জানাজা পড়া যাবে না? আজ সেই তৃণমূলের মধ্যমণি হয়ে বসে রয়েছে। তাহলে ও কাসেম সিদ্দিকী সাহেব, আপনার জানাজাটা কি হবে? আপনাকেও কি আমাদের সেই টানতে 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 সেই নবান্নের 14 তলায় দিদির কাছে দিয়ে আসবো আপনি মারা গেলে? এটাও আপনি বলুন। জনগণ জানতে চায়, বাংলার মানুষ জানতে চায়, বিশেষ করে যারা তৃণমূল করত বা করে সেই সমস্ত লিডাররা আপনার কাছে জানতে চায় যে আপনি বলেছিলেন আমরা তৃণমূল করি, আমাদের জানাজা পড়া যাবে না, তা আপনি তো আমাদের তৃণমূলে আসলেন, আপনার জানাজাটা পড়া যাবে তো? এই প্রশ্ন তো তৃণমূলীরাই করছে। জবাব দিই কাসেম সিদ্দিকী, মুখ আছে, লজ্জা আছে, কখন কি বলে তার ঠিক নেই, নিজের থুতু নিজেই গিলতে হচ্ছে আজকে, লজ্জা করে না? এখনো মিডিয়ার সামনে কথা বলছেন মুখ উঁচিয়ে, বিগত দিনে কি বলেছেন সেগুলো মনে পড়ে না? আপনি বুঝছেন যে কেউ জানে না, কেউ জানে না, সব ক্যামেরা বন্দি আছে, আপনি নিশ্চয়ই বাড়ি বসে দেখছেন। লজ্জা করা উচিত। আর আপনি মরলে আপনাকে ওই টানতে 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 নবান্নের 14 তলায় দিদির পাশেই রেখে আসবে, আপনাকেও দাফন কাফন করা হবে না। আমি বলছি না, আপনি বলেছিলেন, আপনি ফতোয়া দিয়েছিলেন। ফতোয়া কারা দেয়? কারি মুফতি, তারা ফতোয়া দেয় যাদের সার্টিফিকেট থাকে। আপনার তো কোনো সার্টিফিকেট নেই, ফতোয়া দিয়েছিলেন, আর সেই ফতোয়াই আপনার উপরেই অ্যাপ্লাই করবে এই বাংলার মানুষ। তৈরি থাকুন। কাসেম সিদ্দিকী বক্তব্য দিয়ে উনি বলছেন যে 28 বছর ধরে উনি ধর্মীয় সভা করেছেন, সেখান থেকে মানুষের কোনো উন্নয়ন করতে পারছেন না, তার জন্য উনি রাজনীতিতে যোগদান করেছেন। যোগদান করেনি, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যোগদান অবশ্য করেনি, প্রকাশ্যে দেখা যায়নি। কিন্তু এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে যারা যেসব পীরজাদা রাজনীতিতে এখনো আসেননি, তারা কি এখন মানে ধর্মীয় ব্যবসা করছে ওনার কথা অনুযায়ী?
বিষয় আছে, দেখো কাসেম সিদ্দিকী সাহেব যেটা বললো, 28 বছর ধরে আমি ধর্মীয় জলসা করছি। সেই ধর্মীয় জলসা করে উনি সেই ঠাট বাট তৈরি করতে পারেনি। ওর কথা এটাই, 28 বছর জলসা করে ঠাট বাট কিছু করতে পারেনি, তোহা সিদ্দিকীর মতো কিছু অট্টালিকা করতে পারেনি। তাই চিন্তা ভাবনা করেছে জলসা জুলুস আর করব না, একটু রাজনীতির দিকে যাই। আর বিশেষ করে এখন বাংলায় যে সরকার চলছে, রানিং সরকার, তৃণমূল সরকার, যাকে চোর বলেছিল, যাকে বলেছিল উন্নয়ন হয় না, যে দিদিকে বলেছিল চোর, যে ভাইপোকে বলেছিল চোর, যে সমস্ত তৃণমূল করে যারা শাসক দল সবাই চোর, লাস্টে সেই চোরের খাতায় নাম লিখলো। কারণ আমিও যাতে ওদের সঙ্গে চুরি করে কিছু অট্টালিকা করতে পারি, তোহার মতো অত কিছু না হলেও কিছু তো করতে পারি। আর এমন একটা জায়গায় দিয়েছে দিদি, বিশাল কিছু করতে পারবে। উনি তো একেবারে গদগদ হয়ে রয়েছে। আমি বলে দিচ্ছি কাসেম সিদ্দিকী সাহেব, আপনাকে পুরো পচিয়ে দিল। কদিন পরে দেখতে পাবেন, শুধু ইলেকশনটা হয়ে যাক, আপনার থেকে হেভি ওয়েট দিদির ধারে বসে থাকতো ডানা, যাকে বলতো মুকুল রায়, আজকে শয্যাশায়ী, তাকে দেখতে পর্যন্ত যায় না। তার কি করুণ অবস্থা দেখলাম। এত বড় একটা লিডার, পলিটিক্স মুকুল রায়ের উপরে মানে কেউ আছে বলে মনে হয় না। তৃণমূল কংগ্রেসের মুকুল রায়ের কথা বলছি, তার পলিটিক্স, সে একটা বুথ লেভেলের একটা মানুষকেও চিনত এই পশ্চিমবাংলায়। খুব দক্ষ, পারদর্শী মুকুল রায়, সে আজকে শয্যাশায়ী হয়ে রয়েছে, তাকে দেখার মতো লোক নেই। সে তৃণমূলের জন্যে কি করেনি, আজকে দিদির উত্থান কার জন্যে বাংলার মানুষ সবাই জানে। আর সে আজকে কোথায়? কাসেম সিদ্দিকী, তুমি বড় বিশাল রাজনীতিবিদ হয়ে গেছো, তাই না? দিদি আপনাকে ডেকেছে, আপনাকে চোবাবে, সম্মান যতটুকু আছে শেষ করে দেবে, এই জন্যে আপনাকে ডেকেছে। আর নওশাদ সিদ্দিকী ছিল বলে বিরোধিতায়, তাই আপনাকে চুজ করেছে, আপনাকে নিয়ে ইউজ করবে। তাই আপনি ভেবেছেন কামাবেন, কামানের কোনো জায়গা নেই। আপনার লাইন পুরো শেষ করে দিল। আপনি এই 26-এর ইলেকশনের পরে বুঝতে পারবেন। আপনি তখন দিদির নিয়ে আবার গাল দেবেন এই বাংলার মানুষের সামনে। লজ্জা যদি না থাকে তখন আবার গাল দেবেন, কারণ দিদির তো দোষ না, দোষ তো আপনার। দিদি চোর, তা আপনি চোরের কাছে কি করতে গেছেন? চোরের সঙ্গে থেকে মানুষের উপকার করবেন? যারা মানুষের উপকার করে না, মানুষের রক্ত শোষণ করছে, আজকে চাকরি চুরি থেকে শুরু করে সব কিছু তারা চুরি করে বেড়াচ্ছে, আর আপনি সেই চোরের দলে গিয়ে আপনি মানুষের কাজ করবেন? বলি, ভণ্ডামুর একটা সীমা থাকে। এ তো মির্জাফরের থেকেও আদম দেখতে পাচ্ছি। হ্যাঁ, বাংলায় যে মির্জাফরের জন্য সিরাজউদ্দৌলার যে পতন হয়েছিল, আজকে দিদিমণির যদিও বা টিম করে লাইট জ্বলছিল, এই কাসেম সিদ্দিকী নেওয়ার পরে দিদিমণির লাইট ফুল ফিউজ হয়ে যাবে। আমি বলে দিলাম, সামনে 26-এ বিধানসভায় ফিউজ হয়ে যাবে। দিদি যা করেছে, দিদিও পস্তাবে। আর দিদি এই কাসেম সিদ্দিকীকে পুরো শেষ করে দিয়ে চলে। কাসেম সিদ্দিকী আর কোনোদিন সম্মানের সহিত মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমি আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, রেকর্ড করে রেখে দেবেন, আপনাদের মাধ্যমে জনগণকে বলতে চাইছি। এত বড় মির্জাফর আমি আমার লাইফে দেখিনি, ইতিহাসে পড়েছি মির্জাফর, আর এই সচক্ষে দেখলাম এই মির্জাফর কাসেম সিদ্দিকী। সে নোংরা মানসিকতা, ধিক্কার জানাই কাসেম সিদ্দিকী সাহেবকে।